আজকে কথা বলবো লেকচার 3 নিয়ে। এ পর্যন্ত আমরা কি শেষ করি সেটা যদি আমরা একটু দেখি তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে, এবং আজকে আমরা কোন কোন টপিকগুলো নিয়ে কথা বলবো একটু দেখার তোমরা চেষ্টা করবা। তো দেখো, আমরা এই পর্যন্ত কথা বলি কি নিয়ে, সি প্রোগ্রামের ধারণা, দেন প্রোগ্রাম জিনিসটা কি, প্রোগ্রামের ভাষার স্তর, অনুবাদক প্রোগ্রাম, দেন একটি প্রোগ্রামের সংগঠন, দেন একটি প্রোগ্রাম তৈরির ধাপসমূহ, যেগুলো নিয়ে হচ্ছে আমরা গত ক্লাসে কথা বলি। তো আজকে আমরা এই যে বাকি যে বিষয়গুলো আছে, প্রোগ্রামের ভুল, দেন চলক, ধ্রুবক, কিওয়ার্ড এবং সি প্রোগ্রামের অপারেটর, এই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা একদম ডিটেল জানার চেষ্টা করব। ঠিক আছে, এগুলো হচ্ছে আজকে আমাদের লেকচার 3-তে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। তো আমরা আজকে প্রথমে কথা বলবো প্রোগ্রামের ভুল এই টপিকটা নিয়ে। যারা ক্লাসগুলো করেনি, ক্লাসগুলো আমার পেজ থেকে করে ফেলতে পারবা। আমি এই ক্লাসগুলো আমার ইউটিউবে আপলোড করবো আরও পরে। ঠিক আছে, সো যারা লেকচার 1 লেকচার 2 এগুলো করনি, তোমরা আমার পেজ থেকে ক্লাসগুলো করে ফেলবা। তো খেয়াল করো, তাহলে আমরা আজকে শুরু করব প্রোগ্রামের ভুল এই টপিকটা থেকে। গত ক্লাসে আমরা একটা প্রোগ্রাম তৈরির ধাপসমূহ এই পর্যন্ত পড়ি। তো এই টপিকটা হচ্ছে আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এমসিকিউতে হচ্ছে এই টপিক থেকে প্রশ্ন আসে, একটু খেয়াল করবা। তো প্রোগ্রামের ভুল এই টপিকের মধ্যে মূলত আমরা কি শিখব, এই ব্যাপারটা আমরা একটু জানার চেষ্টা করব। দেখো, আমরা যখন একটা প্রোগ্রাম করি, একটা প্রোগ্রাম করার ক্ষেত্রে আমাদের মূলত 3 ধরনের ভুল হতে পারে। আচ্ছা, যারা তোমরা ক্লাসে আছো একটু কাইন্ডলি ক্লাসটা শেয়ার করে দিও, যাতে করে বাকিরা ক্লাসে আসতে পারে। আমি অনেকদিন ক্লাস না নেওয়ার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে অনেকেই আমার পেজের সাথে কানেক্ট নাই, অথবা কানেক্ট থাকলেও তারা জানে না যে ক্লাস হচ্ছে। ঠিক আছে, এর জন্য তো খেয়াল করবা, একটা প্রোগ্রাম করলে আমাদের মূলত প্রোগ্রামে কি ভুল হতে পারে সেই বিষয়টা সম্পর্কে আমরা একটু এখন জানার চেষ্টা করব। এখন খেয়াল করো, একটা প্রোগ্রামের মধ্যে মোট 3 ধরনের ভুল হতে পারে। কয় ধরনের? 3 ধরনের ভুল মূলত হতে পারে। একটা হলো সিনট্যাক্স ভুল, আরেকটা হলো লজিক্যাল ভুল, আরেকটা হলো ডেটা ভুল। তাহলে প্রোগ্রামে কয় ধরনের ভুল হতে পারে? প্রোগ্রামে কয় ধরনের ভুল হতে পারে? 3 ধরনের ভুল প্রোগ্রামে হতে পারে: সিনট্যাক্স ভুল, লজিক্যাল ভুল এবং ডেটা ভুল। ঠিক আছে, তো সিনট্যাক্স ভুল জিনিসটা আসলে কি? আমি তোমাদেরকে একটা ক্লাসে সিনট্যাক্স সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া দিছিলাম। সেটা হচ্ছে সিনট্যাক্স মূলত যে একটা প্রোগ্রামিং ভাষা লিখার যে নিয়মকানুনগুলো আছে, যেমন সি ভাষা লিখার যে নিয়মগুলো আছে, সেই নিয়মগুলো অনুসরণ করে তুমি যখন সি প্রোগ্রামটা কোডিং করবা বা লিখবা, এটাকে আমরা বলি হচ্ছে সি প্রোগ্রামের সিনট্যাক্স। অর্থাৎ একটা ভাষা লিখার জন্য যে নিয়মকানুনগুলো আছে সেগুলোকে বলা হয় সিনট্যাক্স। ঠিক আছে, তো প্রথমটা হচ্ছে সিনট্যাক্স ভুল। সিনট্যাক্স ভুলটা কেমন? ধরো, তুমি যখন ফাংশনটা ইউজ করবা, আমরা জানি যে ফাংশনটা সবসময় স্মল লেটারে ইউজ করতে হবে। তুমি যদি কখনো ফাংশনটা ক্যাপিটাল লেটারে লিখে ফেলো, যেমন তোমার ফাংশনটা লিখতে হবে এভাবে, মেইন ফাংশন, অর্থাৎ স্মল লেটারে তোমার ফাংশনটা লিখতে হবে। যদি কখনো তুমি ভুলে এভাবে না লিখে একটা লেটার তুমি ক্যাপিটাল দিয়ে দাও, ধরো এভাবে তুমি লিখলা, তাহলে এটা হচ্ছে একটা সিনট্যাক্স ভুল। এটা হচ্ছে একটা মূলত সিনট্যাক্স ভুল। তারপর ধরো প্রিন্টএফ যে ফাংশনটা, এগুলো সম্পর্কে আমরা পরে আরও বিস্তারিত আলোচনা করব। কোন ফাংশনটা কী কারণে আমাদের ইউজ করতে হয় সেই ব্যাপারগুলো সম্পর্কে আমরা সামনে আরও ডিটেল আলোচনা করব। ইনিশিয়ালি তোমাদের এইটুকু বুঝতে হচ্ছে আসলে সিনট্যাক্স ভুল জিনিসটা কি। তো খেয়াল করো, এই যে প্রিন্টএফ যে ফাংশনটা আছে, এই ফাংশনটা লেখার ক্ষেত্রে তুমি ভুলে ধরো তোমার স্পেলিং মিস্টেক হয়ে গেছে। ধরো তুমি এখানে তুমি এন এর পরিবর্তে এম দিয়ে ফেললা, ভুলে কি দিয়ে ফেললা? এম দিয়ে ফেললা। তো এটা হচ্ছে একটা সিনট্যাক্স ভুল। তার মানে এই যে প্রোগ্রামিং ভাষা লেখার জন্য যে নিয়মকানুনগুলো আছে, সেই নিয়মকানুনের মধ্যে যদি কোনো ভুল হয় সেটাকে আমরা বলছি সিনট্যাক্স ভুল। সেটা আবার এমনও হতে পারে, ধরো একটা ফাংশন লেখার পরে তোমার কি দিতে হবে? তোমার হচ্ছে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। তো তুমি যদি ভুলে ফার্স্ট ব্র্যাকেটটা না দাও তাহলে সেটা একটা সিনট্যাক্স ভুল। আবার প্রত্যেকটা লাইন শেষ করার পরে শেষে সেমিকোলন দিতে হয়, ঠিক আছে, সি প্রোগ্রামে। তবে কয়েকটা জায়গায় দিতে হয় না, সেটা আমরা যখন প্রোগ্রাম করব তখন সেই বিষয় সম্পর্কে আমি তোমাদেরকে জানাবো। ঠিক আছে, তো দেখো স্ক্যানে ফাংশনটা, এটা হচ্ছে আমরা ইউজ করে এই লাইনটা যখন আমরা শেষ করব তখন শেষে সেমিকোলন দিতে হবে। সো যদি কোনো কারণে আমরা সেমিকোলনটা ইউজ না করি, সেটাও কিন্তু এক ধরনের সিনট্যাক্স ভুল। বোঝা গেছে? ওকে,
তাহলে তাহলে একটু দেখো, তো এখানে হচ্ছে সিনট্যাক্স ভুল জিনিসটা হচ্ছে আমরা বুঝতে পারলাম। এরপর লজিক্যাল ভুল জিনিসটা আসলে কি? সিনট্যাক্স ভুলটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। লজিক্যাল ভুলটা কি দেখো, লজিক্যাল ভুলটা হচ্ছে তুমি যদি কখনো প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দাও, অথবা তুমি গ্রেটার দেনের স্থলে তুমি যদি কখনো লেস দেন ইউজ করো, তখন সেটা হচ্ছে মূলত কি? লজিক্যাল ভুল। তাহলে আমরা কথা বলছিলাম প্রোগ্রামের ভুল নিয়ে। প্রথম ভুলটা আমরা জানলাম, প্রথম ভুলটা হচ্ছে সিনট্যাক্স ভুল। অর্থাৎ সিনট্যাক্স ভুল বলতে আমরা বলছি যে যখন প্রোগ্রামিং ভাষা লেখার ক্ষেত্রে যদি কোনো ভুল আমাদের হয়, যেমন ফাংশন লিখতে ভুল করা, সেমিকোলন ইউজ করতে যদি মনে না থাকে, অর্থাৎ সি প্রোগ্রামিং ভাষার লেখার নিয়মকানুনের মধ্যে যদি কোনো ভুল হয়, সেটা হচ্ছে সিনট্যাক্স ভুল। এরপরে দেখো, এরপরে দ্বিতীয় যে ভুলটা সেটাকে আমরা বলছি লজিক্যাল ভুল। লজিক্যাল ভুলটা কেমন? লজিক্যাল ভুলটা হচ্ছে মূলত যেমন ধরো প্লাসের স্থলে তুমি যদি কখনো মাইনাস দিয়ে দাও, তুমি যদি কখনো গ্রেটার দেনের স্থলে লেস দেন দিয়ে দাও, এটাকে আমরা বলছি কি ভুল? এটাকে আমরা বলছি লজিক্যাল ভুল। হ্যাঁ, এরপর দেখো ডেটা ভুল বলতে কি? ডেটা ভুল বলতে যেমন তুমি কিন্তু প্রোগ্রামটা করছো দুইটা সংখ্যার যোগ করার জন্য, এখন সামহাও দেখা যাচ্ছে তুমি দুইটা সংখ্যার যোগ করার জন্য প্রোগ্রাম করছো, ঠিক আছে, তো সংখ্যা দুইটা হচ্ছে, একটা সংখ্যা 20 আর একটা সংখ্যা হওয়ার কথা হচ্ছে ধরো তোমার 15। তাহলে এই দুইটা সংখ্যা যোগ করলে আমাদের যোগফল কত আসবে? 35 আসবে। এখন সামহাও যে কাজটা হলো, তোমার ডেটাগুলো ইনপুট দেওয়ার ক্ষেত্রে তুমি ভুল করে ফেললা। হ্যাঁ, অথবা এটা এমনও হতে পারে ইনপুট নেওয়ার ক্ষেত্রেও হতে পারে। যেমন তোমার যোগ করার কথা হচ্ছে দুইটা সংখ্যা, একটা সংখ্যা হচ্ছে মূলত এ আর একটা সংখ্যা বি, তুমি চলক নিয়ে কাজ করতেছো। তো এখন ডেটা তুমি ইনপুটের ক্ষেত্রে লিখলা এ এবং বি, কিন্তু তুমি দেখা যাচ্ছে যোগ করার ক্ষেত্রে তোমার লিখতে হবে এইভাবে, তোমার যোগ করার ক্ষেত্রে লিখতে হবে এইভাবে এ প্লাস বি লিখার কথা। তো দেখা যাচ্ছে তুমি ভুলে কি করছো, যে এ লিখতে ভুলে গেছো, অথবা তুমি এখানে এর পরিবর্তে অন্য কোনো চলক লিখে দিছো। এটা হচ্ছে ডেটা ভুল। অর্থাৎ ডেটা ইনপুট দেওয়ার ক্ষেত্রে যদি কোনো ভুল করা হয়, সেক্ষেত্রে আমরা কি বলবো? এটাকে ডেটা এরর বা ডেটা ভুল আমরা বলি, ঠিক আছে? তো এই জিনিসটা আরও সহজভাবে তোমরা বুঝতে পারবা যদি এই জিনিসটাকে তুমি খেয়াল করো। ধরো তোমার যোগ করার কথা হচ্ছে 100 এবং 50, এই দুইটা সংখ্যা যোগ করার কথা, তুমি ভুলে 100 না 100 ধরো লিখলা তুমি, ওকে নো প্রবলেম, 100 লিখলা। 100 লেখার পরে দেখা যাচ্ছে তুমি 100-র সাথে 50 যোগ না করে তুমি যোগ করে ফেলছো 40। তাহলে তোমার যোগফল আসার কথা হচ্ছে 150, কিন্তু এখন আসবে কত? 140। এটা হচ্ছে আসলে ডেটা ভুল। অর্থাৎ ইনপুট দেওয়ার ক্ষেত্রে যদি কোনো ভুল হয়, সেটাকে আমরা বলছি ডেটা ভুল, ঠিক আছে? তাহলে এই যে তিনটা ভুল তোমরা দেখতে পাচ্ছ সি প্রোগ্রামিং করার ক্ষেত্রে, যে তিনটা ভুল আমাদের হয়, এই তিনটা ভুলের মধ্যে সিনট্যাক্স এরর যেটা আছে, এটা হচ্ছে সমাধান করা সহজ। এই ভুলটা হচ্ছে সমাধান করা সহজ, ঠিক আছে? আর বাকি যে দুইটা ভুল তোমরা দেখতে পাচ্ছ, লজিক্যাল ভুল এবং ডেটা ভুল, এই দুইটা ভুল হচ্ছে সংশোধন করা কঠিন। হ্যাঁ, এখন প্রশ্ন হতে পারে তোমাদের যে স্যার কেন সহজ কেন কঠিন? ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দেই। মানে এই ভুলগুলো, অর্থাৎ লজিক্যাল ভুল এবং ডেটা ভুল, এই ভুলগুলো সংশোধন করা সহজ। হ্যাঁ, সংশোধন করা সহজ। এখন প্রশ্ন হতে পারে যে কেন সহজ এগুলো? দেখো, সংশোধন করা সহজ না, সংশোধন করা কঠিন। হ্যাঁ, এগুলো হচ্ছে সংশোধন করা কঠিন। হ্যাঁ, তাহলে সংশোধন করা কঠিন, তাহলে কেন? জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, সিনট্যাক্স ভুল যখন তোমার হবে, সিনট্যাক্স ভুলের ক্ষেত্রে কিন্তু প্রোগ্রামটা রান হবে না। যদি সিনট্যাক্স ভুল হয়, সেক্ষেত্রে তোমার প্রোগ্রামটা কিন্তু রান হবে না। কিন্তু তোমার যদি লজিক্যাল ভুল হয়, তুমি যদি কোনো কারণে যোগের পরিবর্তে মাইনাস দিয়ে ফেললা, তাহলে তোমার প্রোগ্রামটা রান হবে, আউটপুট হচ্ছে ভুল আসবে। তোমার দুইটা সংখ্যা যোগ করে যোগফল আসার কথা, কিন্তু আউটপুটে বিয়োগফল আসবে। তুমি যদি ইনটু এর পরিবর্তে তুমি যদি কোনো কারণে ভাগ দিয়ে ফেলো, তাহলে তোমার আউটপুটে আসার কথা গুণফল, কিন্তু এখন আসবে ভাগফল। তাহলে এটা হচ্ছে মূলত লজিক্যাল ভুল। তার মানে যদি আমাদের লজিক্যাল ভুল হয়, আমরা যদি প্লাসের জায়গায় মাইনাস দিয়ে ফেলি, অথবা ইনটু এর জায়গায় আমরা
ভাগের চিহ্নটা দিয়ে ফেলি, সেক্ষেত্রে আমার আউটপুট ঠিকই আসবে, প্রোগ্রামটা রান হবে, তবে আমাদের আউটপুটটা ভুল আসবে। আমি যেটা চাচ্ছি সেটা আসবে না, আসবে হচ্ছে অন্যটা। বোঝা গেছে কথা? আর এরপর দেখো, এরপর হচ্ছে তোমার ডেটা ভুলটা। ডেটা ভুলের ক্ষেত্রে যেমন তুমি হচ্ছে তো ধরো দুইটা সংখ্যা ইনপুট দিলা, তোমার দুইটা সংখ্যা হচ্ছে, একটা সংখ্যা তোমার 100 আর একটা সংখ্যা হচ্ছে তোমার ধরো 30, তাহলে তোমার যোগফল আসার কথা হচ্ছে 130। তো কোনো কারণে তুমি যদি 30 এর পরিবর্তে তুমি ইনপুট দিয়ে দিলা 20, কথার কথা, তাহলে তোমার আউটপুট আসবে কত? 120। তাহলে তোমার কিন্তু আউটপুট আসার কথা ছিল 130, বাট ইনপুট দেওয়ার ক্ষেত্রে ভুল করার কারণে তোমার আউটপুট আসছে কি 120। সো এটা হচ্ছে ডাটা ভুল। তো এগুলো হচ্ছে সংশোধন করাটা কঠিন, বিকজ এগুলোর ক্ষেত্রে আউটপুট পাওয়া যায়। আউটপুট পাওয়া গেলে তুমি চিন্তা করবে আউটপুট তো আসতেছে, বাট আমার প্রোগ্রাম কেন হচ্ছে ঠিকভাবে আমাকে আউটপুটটা দিচ্ছে না। এর কারণ হচ্ছে হয় তুমি এই যে লজিক্যাল ভুল করছো, অথবা তোমার ডেটা দেওয়ার ক্ষেত্রে ভুল হয়েছে। আর সিনট্যাক্স এরর যদি হয় তাহলে প্রোগ্রামটা কিন্তু রানই হবে না। সিনট্যাক্স এরর যদি হয় তাহলে প্রোগ্রামটা কী হবে না? রান হবে না। ঠিক আছে? সো এর জন্য সিনট্যাক্স ভুলটা সংশোধন করা সহজ, বিকজ এটা তুমি যখন রান করবা, প্রোগ্রাম যখন তুমি রান করবা, যদি সিনট্যাক্স এরর থাকে সেক্ষেত্রে তোমার প্রোগ্রামটা রান হবে না। তোমাকে বলে দিবে, কম্পাইলার তোমাকে বলে দিবে কোথায় কোথায় ভুল হয়েছে সেটা। আর যদি লজিক্যাল ভুল বা হচ্ছে ডাটা ভুল হয়, সেক্ষেত্রে তোমার প্রোগ্রামটা রান হবে, আউটপুটও কিন্তু তুমি পাবা, তবে তোমার আউটপুটটা হচ্ছে ভুল আসবে আর কি। ঠিক আছে? সেক্ষেত্রে সংশোধন করা একটু কঠিন। আসলে কোথায় তোমার ভুল হচ্ছে সেই জিনিসটা বড় বড় প্রোগ্রামের ক্ষেত্রে সেই জিনিসটা হচ্ছে আইডেন্টিফাই করা একটু কষ্ট হয়ে যায়। যদি ছোটোখাটো প্রোগ্রাম হয় তাহলে তুমি আইডেন্টিফাই করতে পারবা, বাট বিশাল বড় বড় যদি প্রোগ্রাম করো সেক্ষেত্রে আউটপুট ঠিকই আসতেছে, বাট ভুল আউটপুট আসলে সেক্ষেত্রে আসলে কোথায় ভুল হয়েছে সেটা আইডেন্টিফাই করাটা অনেক টাফ হয়ে যায়। ঠিক আছে? সো প্রোগ্রামের ভুল হচ্ছে কয়টা? 3টা। সেগুলো কী কী? একটা হচ্ছে সিনট্যাক্স এরর, আর একটা লজিক্যাল এরর, আর একটা ডেটা এরর। সিনট্যাক্স এরর সংশোধন করা সহজ, এবং লজিক্যাল এবং ডেটা এরর হচ্ছে সংশোধন করা কঠিন, যেহেতু এগুলোর ক্ষেত্রে আউটপুট পাওয়া যায়। বাট সিনট্যাক্স এরর হলে কিন্তু আউটপুট আসবে না, প্রোগ্রামটা কিন্তু রান হবে না। প্রোগ্রামটা তুমি ঠিক করলেই কম্পাইলার তোমাকে বলে দিবে এ লাইনের মধ্যে ভুল আছে, সেটা ঠিক করো। তুমি ঠিক করলেই তারপর প্রোগ্রামটা কী হবে? রান হবে। ওকে? সো আমরা এই বিষয়টা আশা করি পারবো। এবার আসো, আচ্ছা এইবার আসো আমরা চলক নিয়ে কথা বলবো। এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ। এই টপিকটা তোমাদের এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ। এই টপিকটা খেয়াল করবা, তোমাদের এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিক থেকে এমসিকিউ কিন্তু আসবেই, এমসিকিউ এই টপিক থেকে আসবেই। ঠিক আছে? তো চলক বা ভ্যারিয়েবল এই জিনিসটা আসলে কি খেয়াল করো। যার মান প্রোগ্রামে নির্বাহের সময় পরিবর্তনশীল তাকে আমরা চলক বা ভ্যারিয়েবল বলি। অর্থাৎ আমরা যখন একটা প্রোগ্রাম করার ক্ষেত্রে আমরা যখন চলক নিয়ে কাজ করব, সেই ক্ষেত্রে আমাদের একটা সুবিধা হলো যে আমরা যখন যোগফল, বিয়োগফল, ক্ষেত্রফল অথবা এরকম আরও অনেক বিষয় আছে সেগুলোর কাজ যখন আমরা করব, যদি আমরা চলক নিয়ে কাজ করি তাহলে আমাদের প্রোগ্রাম কিন্তু যে কোনো কিছু প্রসেস করতে পারবে। যে কোনো সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ক্ষেত্রফল ইজিলি হচ্ছে বের করতে পারবে। এটা হচ্ছে চলকের একটা সুবিধা। তাহলে চলকের কাজ হচ্ছে মূলত যখন প্রোগ্রামটা রান হবে, তখন প্রোগ্রামটা রান হওয়ার ক্ষেত্রে এটা ভিন্ন ভিন্ন ইনপুটের জন্য কিন্তু কাজ করতে পারবে। কখনো আমরা দেখতে পাচ্ছি, ধরো কখনো আমরা দুইটা চলক নিয়ে কাজ করলাম, একটা চলক চিন্তা করো তুমি এ, আর একটা চলক হচ্ছে বি। কখনো দেখা যাবে এ এর মান 10 হচ্ছে, 15 হচ্ছে, 1000 হচ্ছে, 1 কোটি হচ্ছে। কখনো বি এর মান 50 হচ্ছে, 100 হচ্ছে, 1 কোটি হচ্ছে, হোয়াট এভার। সো চলকের মান কিন্তু পরিবর্তনশীল। সো প্রোগ্রাম নির্বাহের সময় যার মান পরিবর্তনশীল তাকে আমরা কি বলি? চলক বলি। সো চলক নিলে একটা সুবিধা হচ্ছে আমরা যে কোনো ধরনের ক্যালকুলেশন কিন্তু চলকের সাহায্যে করতে পারি। ঠিক আছে? ওকে, এরপর দেখো প্রোগ্রামে চলক ব্যবহারের উদ্দেশ্য হলো ডেটা সংরক্ষণের কাজটাকে হচ্ছে কি করা? সহজ করা। অর্থাৎ আমরা যদি চলক ব্যবহার করি সেক্ষেত্রে আমরা যে কোনো ডেটা নিয়ে কাজ করতে পারবো। আমাদের ডেটাগুলোকে আমরা ইজিলি আমাদের মেমোরিতে স্টোর করে আমরা ইজিলি সেটাকে প্রসেস করতে পারবো। ঠিক আছে? আমরা যখন দুইটা চলক নিয়ে কাজ করতেছি, এই দুইটা চলকের মান যে কোনো কিছু হতে পারবে। চলকের মান হচ্ছে পরিবর্তনশীল, যে কোনো কিছু হতে পারবে। ঠিক আছে? তো এখন ব্যাপারটা হচ্ছে চলক লেখার কিন্তু কিছু নিয়ম আছে। আমরা কিন্তু এই নিয়মগুলোর বাইরে চলক লিখলে সেই চলকগুলো কিন্তু প্রোগ্রামে কাজ করবে না। সো আমাদের সি প্রোগ্রামে যখন আমরা চলকগুলো লিখব, চলক লেখার ক্ষেত্রে আমরা
কোন কোন উপায়ে চলক লিখতে পারবো সেটার কিন্তু কিছু নিয়ম আমাদেরকে দিয়ে দিচ্ছে, সেই নিয়মগুলো ফলো করেই আমাদের চলক লিখতে হবে। ঠিক আছে, সো সেগুলো কী কী একটু দেখো। প্রথমত যে নিয়মটা দেওয়া আছে সেটা হচ্ছে চলকের প্রথম অক্ষর অবশ্যই অ্যালফাবেটিক ক্যারেক্টার, অর্থাৎ এটা হতে পারে হচ্ছে এ থেকে জেড পর্যন্ত ক্যাপিটাল অথবা এ থেকে জেড পর্যন্ত স্মল। তার মানে তুমি যখন একটা চলক লিখবা সি প্রোগ্রামের ক্ষেত্রে অবশ্যই তোমার এটা অ্যালফাবেটিক ক্যারেক্টার হওয়া লাগবে। এ থেকে জেড এটা স্মল লেটারও হতে পারে, এটা ক্যাপিটাল লেটারও হতে পারে। কথা হচ্ছে তোমার প্রথম যে লেটারটা সেটা অবশ্যই একটা অ্যালফাবেটিক লেটার হতে হবে। ঠিক আছে, তাহলে চলক লেখার প্রথম নিয়ম হচ্ছে যে আমাদের চলক আমরা যেটা লিখব সেটার প্রথম লেটারটা অবশ্যই কী হবে, অবশ্যই সেটা অ্যালফাবেটিক লেটার হবে। সেটা ক্যাপিটাল এ থেকে জেডের যে কোনোটা হতে পারে অথবা সেটা স্মল এ থেকে জেডের যে কোনোটা হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম নিয়ম। এখানে আরেকটা বিষয় তোমরা মাথায় রাখবা, সেটা হচ্ছে চলকের নাম কখনো তুমি নাম্বার দিয়ে শুরু করতে পারবা না। অর্থাৎ আমি তোমাদেরকে ব্যাপারটা যদি একটু বুঝাই, ধরো তুমি একটা চলক লিখলা, চলকটা হচ্ছে এরকম, ধরো NUM, এটা হচ্ছে ধরো একটা চলক। NUM বলতে আমি নাম্বার বোঝাচ্ছি, রাইট? এটা হচ্ছে একটা চলক, তুমি এটা লিখছো, নো প্রবলেম। তোমার চলকটা শুরু হয়েছে কি দিয়ে? তোমার চলকটা শুরু হয়েছে একটা লেটার দিয়ে। ওকে, লেটারটা আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল, এখানে সবগুলো লেটার ক্যাপিটাল, কোনো অসুবিধা নাই। আবার তোমরা চাইলে হচ্ছে এভাবে লিখতে পারো NUM, স্মল লেটারও লিখতে পারো, অথবা তোমরা একটা স্মল লেটার আর একটা ক্যাপিটাল লেটার এভাবেও লেখা যাবে। ধরো তুমি লিখছো NUM, এভাবেও লিখতে পারবা। তাহলে মূল কথাটা হচ্ছে তুমি চলক যখন লিখবা সেটা এ থেকে জেডের মধ্যে যে কোনো লেটার হতে পারবে এবং সেটা স্মল অথবা ক্যাপিটাল যে কোনো কিছুই হতে পারবে। তবে ব্যাপারটা খেয়াল রাখতে হবে, তুমি কখনো চলকের নাম নাম্বার দিয়ে শুরু করতে পারবা না। অর্থাৎ তুমি কখনো এভাবে লিখতে পারবা না, ধরো 2, এরপর ধরো তুমি এখানে লিখছো NUM, এভাবে লেখা যাবে না। অর্থাৎ চলকের নাম কখনো তুমি নাম্বার দিয়ে শুরু করতে পারবে না। যদি লিখো তাহলে সেই চলকটা বৈধ চলক না, সেটা কাজ করবে না, সেটা প্রোগ্রামে কি করবে না, কাজ করবে না। তার মানে আমরা বুঝলাম যে সব সময় চলকের নাম কি হবে, লেটার দিয়ে শুরু হবে। সেটা হতে পারে এ থেকে জেডের মধ্যে স্মল লেটার অথবা ক্যাপিটাল লেটার, যাই হোক। এমনও হতে পারে সবগুলো ক্যাপিটাল অথবা সবগুলো স্মল, অথবা একটা ক্যাপিটাল আরেকটা স্মল, এভাবেও লেখা যাবে, কোনো অসুবিধা নাই। কথা হচ্ছে নাম্বার দিয়ে শুরু হতে পারবে না। বুঝে গেছে? ওকে, তাহলে প্রথম বিষয় হচ্ছে এটা যে চলকের নাম নাম্বার দিয়ে শুরু হতে পারবে না, এবং আমরা লেটার ইউজ করব, সেই লেটারটা চাইলে ক্যাপিটালও হতে পারবে অথবা স্মলও হতে পারবে, নো প্রবলেম। এবং লেটারগুলো অবশ্যই কী হবে, এ থেকে জেডের মধ্যে হবে, এ থেকে জেডের মধ্যে হবে। ওকে, এরপর আসো দ্বিতীয় যেটা দেওয়া আছে সেটা হচ্ছে চলক লেখার ক্ষেত্রে তুমি যখন স্পেশাল ক্যারেক্টার ইউজ করবা, চলক লেখার ক্ষেত্রে তুমি যখন স্পেশাল ক্যারেক্টার ইউজ করবা তখন মূলত হচ্ছে আমাদের স্পেশাল ক্যারেক্টারের ক্ষেত্রে দুইটা ক্যারেক্টার ইউজ করা যাবে, একটা হলো আন্ডারস্কোর আর একটা হলো ডলার চিহ্ন। তাহলে এই দুইটা স্পেশাল ক্যারেক্টার ছাড়া অন্য কোনো ক্যারেক্টার তুমি কিন্তু ইউজ করতে পারবা না। ঠিক আছে, তার মানে হচ্ছে ধরো তুমি একটা চলক লিখলা, এভাবে তুমি দিলা নাম, হ্যাঁ নাম এরকম দিলা, তোমার চলকটা শুরু হয়েছে কি দিয়ে, তোমার চলকটা শুরু হয়েছে মানে লেটার দিয়ে শুরু হয়েছে। ঠিক আছে, নো প্রবলেম। এরপর তুমি আন্ডারস্কোর দিলা, কি দিলা, আন্ডারস্কোর। তারপর তুমি এখানে দিলা 1, কি দিলা, 1। তবে স্পেস থাকতে পারবে না, এই যে NUM, এরপর আন্ডারস্কোর, এরপর 1, মাঝখানে কিন্তু কোনো স্পেস নাই। ঠিক আছে, কোনো স্পেস রাখা যাবে না। তো তোমার চলকটা যখন তুমি এভাবে লিখবে এটা হচ্ছে একটা বৈধ চলক, এই চলকটা কাজ করবে, এই চলকটা কাজ করবে। এখন তুমি বলতে পারো স্যার এখানে তো আমরা দেখতে পাচ্ছি সংখ্যা দেওয়া আছে। দেখো চলক লেখার ক্ষেত্রে সংখ্যাটা চলকের শুরুতে থাকতে পারবে না, কিন্তু সংখ্যাটা পরে থাকতে পারবে, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো ধরো তুমি আরেকটা লিখলা হচ্ছে কীরকম, তুমি লিখলা হচ্ছে এ আন্ডারস্কোর, ধরো আন্ডারস্কোর, তুমি এখানে দিলা 2, এ আন্ডারস্কোর 2, এটাও একটা বৈধ চলক, এটাও লেখা যাবে। চলকটা হচ্ছে শুরু হয়েছে লেটার দিয়ে, আমরা স্পেশাল ক্যারেক্টারের মধ্যে আন্ডারস্কোরটা ইউজ করতে পারবো অথবা ডলার চিহ্নটা ইউজ করা যাবে, কিন্তু বাকি যেগুলো আছে যেমন @ আছে, পার্সেনের চিহ্ন আছে, হ্যাশ আছে, অর্থাৎ স্পেশাল ক্যারেক্টার আরও অন্যান্য যেগুলো আছে যেমন এরকম একটা চিহ্ন আছে, রাইট? এরপর ধরো হচ্ছে তোমার আন্ডারস্কোর চিহ্নটা আছে, তারপর ধরো পার্সনের চিহ্ন আছে, এরকম কিছু স্পেশাল ক্যারেক্টার আছে না, এই ক্যারেক্টারগুলো তুমি ইউজ করতে পারবে না। ঠিক আছে, তাহলে
ব্যাপারটা হলো কি, ব্যাপারটা হলো যে চলক যখন আমরা লিখবো সেটা অবশ্যই লেটার দিয়ে শুরু হচ্ছে, সেটা হোক ক্যাপিটাল অথবা স্মল, এবং আমরা আন্ডারস্কোর ইউজ করতে পারবো, এবং নাম্বার আমরা ইউজ করতে পারবো চলকের পরে, শুরুতে না, চলকের পরে ইউজ করতে পারবো। তুমি চাইলে এভাবে লিখতে পারো, ধরো তুমি লিখতে পারো এরকম, হ্যাঁ, নাম্বার, আন্ডারস্কোর না দিয়ে সরাসরি তুমি লিখতে পারো নাম্বার 2, তবে কোনো স্পেস রাখবা না। তুমি যদি লিখো এভাবে, তুমি যদি এভাবে লিখো যে নাম্বার স্পেস রেখে যদি 2 দাও, তাহলে এটা কিন্তু ভুল, এই চলকটা ভুল, বোঝা গেছে? স্পেস রাখা যাবে না, হয় আন্ডারস্কোর দিতে হবে অথবা তোমার যে কাজটা করতে হবে একসাথে লিখতে হবে। ওকে, তাহলে ব্যাপারটা আমরা বুঝলাম কি, আমরা এই যে আমাদের যে সেকেন্ড পয়েন্টটা সেটা হচ্ছে চলক লেখার ক্ষেত্রে অবশ্যই আমরা স্পেশাল ক্যারেক্টার আন্ডারস্কোর অথবা ডলার ইউজ করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, একটা ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে এই যে স্পেশাল ক্যারেক্টার যেগুলো আছে, সেই স্পেশাল ক্যারেক্টারগুলো তুমি চাইলে কিন্তু শুরুতে ইউজ করতে পারবা। যেমন দেখো, তুমি চাইলে এভাবে লিখতে পারো, এই যে তুমি চাইলে এভাবে লিখতে পারো NUM, এই যে স্পেশাল ক্যারেক্টার শুরুতে আছে, তাতে কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আবার ধরো তুমি লিখলা এই যে ডলার চিহ্নটা দিয়ে তুমি লিখলা একটা চলক, সেটা হচ্ছে ধরো AVG, এরকম একটা চলক লিখলা, ডলার চিহ্ন দিয়ে তুমি লিখলা, হয়তো বোঝা যাচ্ছে না, আমি আবার লিখি, ডলার চিহ্ন দিয়ে তুমি লিখলা AVG, এটাও একটা বৈধ চলক, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? তাহলে স্পেশাল যে ক্যারেক্টারগুলো আছে, সেই ক্যারেক্টারগুলো, স্পেশাল ক্যারেক্টারগুলো হচ্ছে চলকের সামনে বসতে পারবে, কিন্তু চলকের সামনে কখনো নাম্বার বসতে পারবে না। নাম্বার বসলে সেটা চলকের পরে বসতে পারবে, শুরুতে কখনোই বসতে পারবে না, এটা খেয়াল রাখবা। ওকে, এরপর দেখো থার্ড পয়েন্টটা আমি বলে ফেললাম, চলকের মধ্যে ফাঁকা রাখতে পারবে না, অর্থাৎ এরকম লিখতে পারবে না। ধরো হচ্ছে তুমি লিখছো যে সাম লিখছো, কথার কথা SU দিছো, এরপর এমটা এখানে লিখছো, এভাবে স্পেস দেওয়া যাবে না। স্পেস দিলে তোমার আন্ডারস্কোর ইউজ করতে হবে, আন্ডারস্কোর চিহ্নটা ইউজ করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে এরপর দেখো যে কোনো কিওয়ার্ডের নাম চলকের নাম হিসেবে তুমি লিখতে পারবা না। হ্যাঁ, তাহলে কোনো কিওয়ার্ডের নাম তুমি চলকের নাম হিসেবে কি করতে পারবা না, লিখতে পারবা না। এখন কিওয়ার্ড জিনিসটা কি? কিওয়ার্ড হচ্ছে বিশেষ কতগুলো শব্দ যেগুলো প্রোগ্রামে কিন্তু বিশেষ কাজ করার জন্য ব্যবহার করা হয়। মানে এগুলো হচ্ছে প্রোগ্রামাররা, এই ওয়ার্ডগুলো প্রোগ্রামাররা কিন্তু আগে থেকে সেট করে রাখছে, তোমার কাজ হচ্ছে তোমার যে কাজটা করতে হবে সেই কাজটা এই কিওয়ার্ডগুলোর মাধ্যমে করে নেওয়া, ঠিক আছে? অর্থাৎ ওই কাজটা করার জন্য তোমার আর প্রোগ্রাম করে অনেক কাজ করতে হবে না, এই ওয়ার্ডগুলো আগে থেকে সেট করা আছে, তুমি তোমার প্রয়োজন মতো ওয়ার্ডগুলো সিলেকশন করে বা ওয়ার্ডগুলো ইউজ করে তুমি তোমার কাজটা করে ফেলতে পারবা। তাহলে আমরা কিওয়ার্ড সম্পর্কে পরে পড়ব। তো কিওয়ার্ড হচ্ছে এমন কতগুলো ওয়ার্ড যে ওয়ার্ডগুলো মূলত প্রোগ্রামে বিশেষ কাজ সম্পাদন করে থাকে। কিওয়ার্ড হচ্ছে এমন কতগুলো ওয়ার্ড যেগুলো প্রোগ্রামে হচ্ছে কী করে থাকে, বিশেষ কাজ সম্পাদন করে থাকে। তো তুমি হচ্ছে এই যে কিওয়ার্ডের নাম যেগুলো আছে, যেমন কিওয়ার্ড কী কী পাবা, তুমি হচ্ছে ইন্ট, তুমি দেখবা একটু পরে কিওয়ার্ডগুলো কী কী আছে, ইন্ট, তারপর ধরো ফ্লোট, হ্যাঁ, তারপর এলস, তারপর হচ্ছে ইফ, হ্যাঁ, এরকম আরও অনেক কিওয়ার্ড আছে। এই কিওয়ার্ডগুলো তুমি কী হিসেবে ইউজ করতে পারবে না, এই কিওয়ার্ডগুলো তুমি কিন্তু চলকের নাম হিসেবে ইউজ করতে পারবে না। অন্যান্য যে কোনো কিছু লিখতে পারো, তোমার যেটা মন চাই তুমি সেটাই হচ্ছে এখানে লিখতে পারো, বাট কিওয়ার্ডগুলো লেখা যাবে না। কিওয়ার্ডগুলো কী কী আমরা সামনে পড়বো, ঠিক আছে? এবং চলক লেখার নিয়ম থেকে কিন্তু অবশ্যই তোমাদের MCQ আসবে, এটা মাথায় রাখবা। চলক লেখার নিয়ম থেকে অবশ্যই কি আসবে, MCQ আসবে, ঠিক আছে? এরপর দেখো যে একই ফাংশনে একই নামে দুই বা ততোধিক চলক ঘোষণা করা যাবে না। যেমন একটা ফাংশন আমরা যদি বলি, ধরো একটা ফাংশন হচ্ছে ধরো আমরা এখানে দিলাম স্ক্যানএফ, একটা ফাংশন, এটা ইনপুট নেওয়ার জন্য ইউজ করা হয়। এগুলো সম্পর্কে আমরা ফিউচারে আরও বিস্তারিত জানবো। ইনিশিয়ালি এটা জেনে রাখো যে স্ক্যানএফ একটা ফাংশন, হ্যাঁ। তো ফাংশন কি, কিভাবে কাজ করে সে সম্পর্কে আমরা পরে আলোচনা করব। তো এটা একটা ফাংশন, ধরো তুমি এখানে দুইটা চলক তুমি ডিক্লেয়ার করবা, ওকে, নো প্রবলেম। এগুলো কেন লিখলাম এটা বোঝার তোমার কোনো প্রয়োজন নাই, সময়ের সাথে সাথে প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানতে পারবা। আমি জাস্ট বোঝাচ্ছি যে একই ফাংশনে একই নামের দুইটা চলক তুমি লিখতে পারবা না। তো ধরো এটা একটা ফাংশন, তুমি এখানে কি করছো, প্রথমে তুমি একটা চলকের নাম লিখছো, ধরো তোমার চলকটা হচ্ছে NUM, হ্যাঁ, এই চলকটা তুমি লিখছো। তো তুমি এখানে একটা চলক লিখছো, হ্যাঁ। এই যে এটা আমি কেন লিখছি এটা এখন বোঝার দরকার নাই। এখানে আমি যে একটা চিহ্ন ইউজ করলাম না, মানে অ্যান্ড চিহ্নটা ইউজ করলাম না, এটা কেন লিখলাম এটা বোঝার দরকার নাই। তুমি জাস্ট চলকের দিকে ফোকাস করো। চলকটা হচ্ছে কি NUM, এই চলকটা তুমি লিখছো।
আবার তুমি এই ঠিক সেম চলকটা তুমি আবার এখানে লিখতে পারবা না। আবার তুমি এখানে সেম চলকটা, একই নামে দুইটা চলক তুমি লিখতে পারবা না। একই নামে একটা ফাংশনে দুইটা চলক লেখা যাবে না। তুমি যদি একই নামে এই ফাংশনের মধ্যে, স্ক্যানএফ ফাংশনের মধ্যে তুমি NUM নামের একটা চলক তুমি ডিক্লেয়ার করলা, আবার তুমি হচ্ছে কি করলা, সেম চলক লিখলা, এই যে সেম চলক, এরকম লেখা যাবে না। তাহলে একই নামে একটা ফাংশনের মধ্যে তুমি কি করতে পারবা না, তুমি হচ্ছে একই নামের দুইটা চলক ইউজ করতে পারবা না একই ফাংশনে। হ্যাঁ, ডিফারেন্ট ফাংশনে তুমি ইউজ করতে পারবা। ধরো স্ক্যানএফ ফাংশনে তুমি এটা লিখছো, আবার অন্য আরেকটা ফাংশনে একই প্রোগ্রামে অন্য একটা ফাংশনে তুমি লিখতে পারবা, বাট একই ফাংশনে হচ্ছে সেম নামের দুই, মানে একের অধিক আর কি, তোমার দুই বা ততোধিক, হ্যাঁ, মানে একই ফাংশনে একই নামের একের অধিক, মানে ধরো দুইটা, তিনটা, চারটা, ওরকম একই নামের চলক ইউজ করা যাবে না। তাহলে এক কথায় একই ফাংশনে একই নামের দুই বা ততোধিক, মানে দুইটা বা তার অধিক হচ্ছে ইউজ করা যাবে না, একটা ইউজ করতে পারবা। ঠিক আছে, ওকে। এরপর এখানে একটা কথা বলা আছে, সেটা হচ্ছে কি, দেখো যে ANSI এটা একটা হচ্ছে ইনস্টিটিউশন, হ্যাঁ, একটা ইনস্টিটিউশন। সেটা হচ্ছে A দিয়ে আমেরিকান, N দিয়ে ন্যাশনাল, S দিয়ে হচ্ছে স্ট্যান্ডার্ড, I দিয়ে ইনস্টিটিউট। তাহলে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউটের মতে চলকের নাম 31টি ক্যারেক্টারের বেশি ব্যবহার না করাই ভালো। মানে বলা হচ্ছে এই প্রতিষ্ঠানটার মতে হচ্ছে চলকের নাম 31টি ক্যারেক্টারের মধ্যে রাখাটা ভালো, এর থেকে বেশি ক্যারেক্টার ইউজ না করাটা ভালো। এই প্রতিষ্ঠানের মতে তারা বলছে চলকের নাম হচ্ছে 31টি ক্যারেক্টারের বেশি ইউজ না করাটা ভালো, এটা তারা বলছে আর কি। ঠিক আছে, সো আশা করি তোমাদের কাছে ব্যাপারগুলো ক্লিয়ার। আমি একটু বলে দেই, চলক হচ্ছে এমন একটা ডেটা যেটা পরিবর্তনশীল। তোমার প্রোগ্রামটা যখন রান করা অবস্থায় তোমার চলকের মানগুলো পরিবর্তন হতে পারবে। চলক নিয়ে কাজ করলে কিন্তু তুমি যে কোনো সংখ্যাকে তুমি ইনপুট হিসেবে গ্রহণ করে কাজ করতে পারবা, কারণ চলক হচ্ছে পরিবর্তনশীল। এবং চলক মূলত আমরা ইউজ করে থাকি ডেটা সংরক্ষণের কাজটাকে সহজ করার জন্য। সংরক্ষণের কাজটাকে কি করার জন্য, সহজ করার জন্য। এরপর এখানে কয়েকটা চলকের উদাহরণ দেওয়া আছে, এগুলো দেখতে পারো। চলক লেখার নিয়মের ক্ষেত্রে আমরা দেখলাম অবশ্যই চলক অ্যালফাবেটিক লেটারে লিখতে হবে, A থেকে Z পর্যন্ত। সেটা হতে পারে ক্যাপিটাল অথবা স্মল লেটার, যে কোনো লেটার হতে পারবে। তাহলে চলক হচ্ছে অবশ্যই কি হবে, অ্যালফাবেটিক লেটার দিয়ে শুরু হবে, মানে চলকের নামটা অবশ্যই অ্যালফাবেটিক লেটার দ্বারা শুরু হবে, সেটা ক্যাপিটাল A থেকে Z অথবা স্মল a থেকে Z। এবং আরেকটা ব্যাপার হলো যে চলকের নাম কখনো নাম্বার দিয়ে শুরু হতে পারবে না, ঠিক আছে। এরপরে দেখো স্পেশাল ক্যারেক্টারের ক্ষেত্রে তুমি কিন্তু দুইটা স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবা, একটা হচ্ছে আন্ডারস্কোর ইউজ করতে পারবা, আর একটা ডলার চিহ্নটা হচ্ছে ইউজ করতে পারবা। এবং স্পেশাল ক্যারেক্টারগুলো কিন্তু চলকের যে নামটা আছে সেটা শুরুতে ইউজ হতে পারবে, কোনো অসুবিধা নাই। তবে চলকের শুরুতে নাম্বার ইউজ করা যাবে না। চলকের প্রথম অক্ষর হয় তোমার এই যে অ্যালফাবেটিক লেটার হবে, অথবা এই যে দুইটা তুমি স্পেশাল ক্যারেক্টার দেখতে পাচ্ছ এগুলো হতে পারে, নো প্রবলেম, ঠিক আছে, ওকে। কিন্তু নাম্বার দিয়ে শুরু করা যাবে না। এরপর চলকের নামের মধ্যে স্পেস রাখা যাবে না, ফাঁকা রাখা যাবে না। একটা তুমি লিখছো, এরপর আরেকটা ওয়ার্ড লিখছো, এভাবে লেখা যাবে না, ঠিক আছে। অবশ্যই একসাথে লিখতে হবে। এবং আরেকটা যে কাজটা করতে হবে, যদি স্পেস রাখতে চাও, খেয়াল করো, যদি স্পেস রাখতে চাও সেক্ষেত্রে আন্ডারস্কোর চিহ্নটা ইউজ করতে পারো। এরপর কোনো কিওয়ার্ডের নাম তুমি চলকের নাম হিসেবে ইউজ করতে পারবে না। কিওয়ার্ড হচ্ছে বিশেষ কতগুলো শব্দ, যে শব্দগুলো মূলত হচ্ছে আমরা কি করে থাকি, যে শব্দগুলো মূলত হচ্ছে আমরা প্রোগ্রামে হচ্ছে বিশেষ কাজ সম্পাদন করার জন্য করে থাকি। এরপর খেয়াল করো যে তুমি একই নামের হচ্ছে দুই বা ততোধিক চলক একই ফাংশনে ইউজ করতে পারবে না। ডিফারেন্ট ফাংশনে ইউজ করা যাবে, তবে একই ফাংশনে ইউজ করা যাবে না। এবং ANSI আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউটের মতে কিন্তু চলকের নাম 31টি ক্যারেক্টারের বেশি ইউজ না করাটাই ভালো, ঠিক আছে। সো চলক সম্পর্কে আমরা জানলাম, আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। ওকে, এবার আসো ধ্রুবক নিয়ে কথা বলবো। অবশ্যই চলক থেকে MCQ আসবে, এটা মাথায় রাখবা। এবার আমরা কথা বলবো ধ্রুবক নিয়ে, খেয়াল করো। তো ধ্রুবক হচ্ছে কি, আমরা জানি কনস্ট্যান্ট যে ভ্যালুগুলো সেগুলো কিন্তু পরিবর্তন করা যায় না। ভ্যারিয়েবল বা চলক হচ্ছে পরিবর্তনশীল,
বাট ধ্রুবক হচ্ছে অপরিবর্তনশীল, সেটা পরিবর্তন করা যায় না, ঠিক আছে। তো খেয়াল করো, প্রোগ্রাম নির্বাহের সময় অর্থাৎ প্রোগ্রাম যখন রান হয় তখন যার মান অপরিবর্তনশীল, যার মানটা পরিবর্তন করা যায় না, তাকে আমরা কি বলি? ধ্রুবক বলি। তাহলে ধ্রুবক হচ্ছে প্রোগ্রাম রান করার সময় কিন্তু পরিবর্তন করা যায় না। ধ্রুবক হচ্ছে প্রোগ্রাম রান করার সময় পরিবর্তন করা যায় না, ঠিক আছে। সো ধ্রুবক লিখার নিয়ম থেকেও কিন্তু তোমাদের এমসিকিউ আসতে পারে, খেয়াল রাখবা। তাহলে ধ্রুবক লেখার নিয়মগুলো কি কি দেখো। ধ্রুবক লেখার মূলত নিয়ম হচ্ছে দুইটা, একটা হলো কনস্ট কিওয়ার্ড ইউজ করে, একটা হলো কনস্ট কিওয়ার্ড ইউজ করে, আরেকটা হলো হ্যাশ ডিফাইন প্রি প্রসেসর ব্যবহার করে। একটা হলো কনস্ট কিওয়ার্ড ইউজ করে, আরেকটা হলো হ্যাশ ডিফাইন প্রি প্রসেসর ইউজ করে, ঠিক আছে। তো একটু দেখো, যদি আমরা কনস্ট কিওয়ার্ডটা ইউজ করে ধ্রুবক লিখতে চাই তাহলে আমরা কিভাবে সেটা লিখব, খেয়াল করবা সেটা। সো কনস্ট কিওয়ার্ড ইউজ করে যদি আমরা ধ্রুবক লিখতে চাই, কনস্ট হচ্ছে একটা কিওয়ার্ড যেটা মূলত হচ্ছে ধ্রুবক লিখার যে কাজটা, সেই কাজটা মূলত সম্পাদন করে, বা ধ্রুবক আমরা আসলে কিভাবে লিখব, ডিক্লেয়ার করব, সেই কাজটা আমরা কনস্ট কিওয়ার্ডের সাহায্যে করতে পারি। কনস্ট এটা কোত্থেকে আসছে? কনস্ট্যান্ট এই ওয়ার্ড থেকে আসছে। এই যে কনস্ট্যান্ট থেকে কি আসছে? কনস্ট, ঠিক আছে। ওকে, তো খেয়াল করো, এই যে কনস্ট কিওয়ার্ডটা প্রথমে তুমি লিখবা, তারপর তুমি হচ্ছে কি করবা? ডেটা টাইপ দিবা। তোমার ডেটাটা হচ্ছে আসলে কী ধরনের, তোমার ডেটা কি, এটা কি ভগ্নাংশ নাকি পূর্ণ সংখ্যা নাকি বড় ভগ্নাংশ নাকি ক্যারেক্টার, সেটা হচ্ছে তোমার কি করতে হবে? ডেটা টাইপটা ইউজ করতে হবে, যেটা সম্পর্কে আমরা পরে আরও ডিটেল আলোচনা করব, ঠিক আছে। তো তুমি হচ্ছে কি করবা? যে কনস্ট কিওয়ার্ডটা ইউজ করবা, তারপর ডেটা টাইপ দিবা। তোমার ডেটাটা আসলে কী ধরনের, তোমার ডেটা কি পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ। তারপর তুমি কি করবা? একটা নাম দিবা, তোমার যে ধ্রুবকটা সেই ধ্রুবকের একটা নাম তুমি দিবা। দেওয়ার পরে ইকুয়াল চিহ্ন দিবা। ইকুয়াল চিহ্ন দেওয়ার পর তোমার ভ্যালুটা তুমি লিখবা, তোমার কনস্ট্যান্টের ভ্যালুটা অ্যাকচুয়ালি কি সেটা তুমি এখানে দিবা। তারপর সেমিকোলন দিতে হবে। তাহলে এই যে কনস্ট কিওয়ার্ডটা ইউজ করে ধ্রুবক লেখার নিয়মটা কেমন? কনস্ট কিওয়ার্ড ইউজ করে ধ্রুবক লেখার নিয়মটা কেমন? কনস্ট কিওয়ার্ড ইউজ করে ধ্রুবক লেখার নিয়ম হচ্ছে, প্রথমে কনস্ট কিওয়ার্ডটা ইউজ করবা, তারপর ডেটা টাইপ দিবা। কি দিবা? ডেটা টাইপ দিবা। মানে তোমার এটা কি পূর্ণ সংখ্যা? যেমন 50 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। সো পূর্ণ সংখ্যা হলে আমাদের ডেটা টাইপ হবে ইন্ট, এটা আমরা পরে জানবো, ঠিক আছে। এরপর আমাদের এটা যদি ভগ্নাংশ হয় সেক্ষেত্রে আমরা এখানে ডেটা টাইপ দিব কি? ফ্লোট। কি দিব? ফ্লোট, ওকে। সো প্রথম আমাদের কাজ থাকবে কনস্ট কিওয়ার্ডটা লেখা, তারপর ডেটা টাইপ ইউজ করা। আমাদের ডেটা টাইপ হচ্ছে কি? ফ্লোট অথবা ইন্ট আমরা একটা দিব। এটা আসলে নির্ভর করবে আমাদের কনস্ট্যান্টটা কেমন, এটা কি পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ, ঠিক আছে। ওকে, তারপর একটা নাম আমরা দিব, যেমন এখানে আমরা নাম দিলাম এটা, এখানে আমরা একটা নাম দিলাম পাই, এটা তুমি তোমার মতো করে দিতে পারবা। তারপর ইকুয়াল সাইনটা ইউজ করবা, তারপর তোমার ভ্যালুটা লিখবা, তোমার কনস্ট্যান্টের ভ্যালুটা লিখবা, তারপর তুমি সেমিকোলন ইউজ করবা। সো এটা হচ্ছে মূলত ধ্রুবক লিখার নিয়ম। ধ্রুবক লিখার নিয়ম হচ্ছে মূলত এটা, ঠিক আছে। ওকে, এবার আসো, আমরা চাইলে আরেকভাবে ধ্রুবক লিখতে পারি, সেটা কিসের মাধ্যমে? এই যে হ্যাশ ডিফাইন প্রি প্রসেসরটা ইউজ করার মাধ্যমে। সো কীভাবে আমরা ধ্রুবকটা লিখবো খেয়াল করবা। আমরা যদি হ্যাশ ডিফাইন প্রি প্রসেসর ইউজ করে ধ্রুবক লিখতে চাই তাহলে কিভাবে আমরা সেটা লিখব। সো হ্যাশ ডিফাইন প্রি প্রসেসর ইউজ করলে যেভাবে লিখতে হবে সেটা হচ্ছে, তুমি প্রথমে লিখবা হ্যাশ ডিফাইন, এই ওয়ার্ডটা তুমি প্রথমে লিখবা হ্যাশ ডিফাইন, হ্যাঁ। তারপর কনস্ট্যান্ট নেম দিবা, ধরো তুমি এখানে দিলা হচ্ছে পাই, কি দিলা? পাই। এরপর তুমি সরাসরি ভ্যালুটা লিখবা, সরাসরি কি লিখবা? ভ্যালু। পায়ের ভ্যালু হচ্ছে 3.1416। তাহলে তুমি যখন হ্যাশ ডিফাইন প্রি প্রসেসর ইউজ করে তুমি যখন ধ্রুবক লিখবা, তখন কনস্ট কিওয়ার্ডটা ইউজ করলে যেভাবে লিখতে হয় সেটার সাথে একটা পার্থক্য আছে। কি পার্থক্য? আমরা যদি কনস্ট কিওয়ার্ডটা ইউজ করে ধ্রুবকটা লিখি, এই যে কনস্ট কিওয়ার্ডটা ইউজ করে যখন আমরা ধ্রুবক লিখব, সেক্ষেত্রে কিছু বিষয় দেখো। সেক্ষেত্রে প্রথমে কিওয়ার্ডটা বসছে, তারপর একটা ডেটা টাইপ বসছে, অবশ্যই মাথায় রাখবে একটা কি বসবে? ডেটা টাইপ বসবে। যদি ভগ্নাংশ হয় তাহলে ফ্লোট। এগুলো সম্পর্কে আমরা সামনে আরও বিস্তারিত জানবো যখন প্রোগ্রাম আমরা পড়বো আর কি। প্রোগ্রাম সম্পর্কে যখন আমরা আলোচনা করব তখন আমরা ডেটা টাইপ জিনিসটা আসলে কি, দেন হচ্ছে আমরা ফরম্যাট স্পেসিফায়ার জিনিসটা কি, আর অনেকগুলো বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, এবং কী ধরনের ডেটা টাইপ
মেমোরিতে কতটুকু জায়গা দখল করে, যেটা থেকে এমসিকিউ আসে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা সামনে পড়ব। তো খেয়াল করবা, কনস্ট কিওয়ার্ডটা ইউজ করলে তারপর একটা ডেটা টাইপ তুমি দিবা, তারপর তুমি হচ্ছে তোমার যেই ধ্রুবকটা, সেই ধ্রুবকের একটা নাম তুমি তোমার মতো করে দিবা, যে কোনো একটা নাম দিবা। অর্থাৎ চলক লিখার যে নিয়মটা আছে সেই নিয়মটা ফলো করে তুমি যে কোনো একটা নাম সেখানে দিবা, তারপর ইকুয়াল চিহ্ন দিবা, তারপর ভ্যালুটা লিখবা, তারপর হচ্ছে সেমিকোলন দিবা। এটা হচ্ছে কনস্ট কিওয়ার্ড ইউজ করে যখন ধ্রুবকটা তুমি ডিক্লেয়ার করবা। আর যখন তুমি ডিফাইন প্রি প্রসেসরটা ইউজ করে তুমি যখন ধ্রুবক ডিক্লেয়ার করবা, তখন নিয়মটা কি? তখন নিয়মটা হচ্ছে এই যে ডিফাইন, এটা তোমার লিখতে হবে। তখন কিন্তু আর কোনো ডেটা টাইপ লিখতে হবে না, তখন কোনো ডেটা টাইপ কিন্তু লিখতে হবে না, ঠিক আছে? তুমি ডিফাইন এটা লিখবা, এই প্রি প্রসেসরটা ইউজ করবা, তারপর তোমার যে ধ্রুবকটা, সেই ধ্রুবকের জন্য একটা নাম তুমি এখানে দিবা, যে কোনো একটা নাম, মানে চলক লিখার যে নিয়মটা আছে সেই নিয়মটা ফলো করে যে কোনো একটা নাম তুমি এখানে দিবা। তারপর তুমি তোমার ভ্যালুটা লিখে দিবা, তোমার ধ্রুবকের ভ্যালুটা অ্যাকচুয়ালি কত সেটা তুমি লিখে দিবা। এবং এক্ষেত্রে কিন্তু সেমিকোলন দিতে হবে না, এক্ষেত্রে আমাদের সেমিকোলন দিতে হবে না। যেমন তোমরা একটু দেখো, এখানে আমরা কনস্ট কিওয়ার্ড ইউজ করে এই যে প্রথম যেটা লিখলাম কনস্ট কিওয়ার্ড, তারপর ইন্ট হচ্ছে ডেটা টাইপ, তারপর একটা নাম আমরা দিলাম, মানে এই যে 50 এটার একটা এই কনস্ট্যান্টের একটা আমরা নাম দিলাম, এরপর ইকুয়াল চিহ্ন দিলাম, এরপর 50 লিখলাম, এরপর সেমিকোলন লিখলাম। এই জিনিসটাকে যদি আমরা এই যে ডিফাইন প্রি প্রসেসর ইউজ করে যদি করতে চাই, সেক্ষেত্রে কেমন হবে? আমরা লিখব ডিফাইন এই ওয়ার্ডটা লিখব, তারপর ডেটা টাইপ থাকলে সেটা বাদ হয়ে যাবে, তাহলে ইন্ট, ফ্লোট, ডাবল এগুলো বাদ হয়ে যাবে। ইন্ট হচ্ছে পূর্ণ সংখ্যা নির্দেশ করে, আর ফ্লোট হচ্ছে ভগ্নাংশ নির্দেশ করে, ঠিক আছে? সামনে আরও জানবে এগুলো সম্পর্কে। এরপর তাহলে এটা এই যে ডেটা টাইপ যেটা থাকবে সেটা হচ্ছে কী হয়ে যাবে? বাদ হয়ে যাবে। এরপর মানে আমার ডেটাটা আসলে কী ধরনের, হ্যাঁ, সেটা বোঝানোর জন্য এই যে ইন্ট, ফ্লোট এই ডেটা টাইপগুলো মূলত কী করা হয়? ইউজ করা হয়। সেটা বাদ হয়ে যাবে। সেটা বাদ দেওয়ার পরে আমি একটা নাম দিব, ধরো আমরা এখানে নাম দিলাম এটা, হ্যাঁ, এটাই হচ্ছে আমরা এখানে লিখলাম কথার কথা। তারপর ইকুয়াল চিহ্ন থাকলে সেটাও কিন্তু বাদ যাবে। তারপর আমাদের যে কনস্ট্যান্টের ভ্যালুটা আছে সেটা আমরা লিখব, এটা হচ্ছে 50। তারপর সেমিকোলন থাকলে সেটাও বাদ যাবে। তাহলে আমাদের কি বাদ যাচ্ছে? ডিফাইন প্রি প্রসেসর ইউজ করলে আমাদের মূলত ডিফাইন প্রি প্রসেসর ইউজ করলে কি বাদ যাচ্ছে? আমাদের এটা লিখতে হচ্ছে না, অর্থাৎ ডেটা টাইপ লিখতে হচ্ছে না, ইকুয়াল চিহ্নটা আমাদের দিতে হচ্ছে না, সেমিকোলন হচ্ছে আমাদের দিতে হচ্ছে না, ঠিক আছে? এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবা। এটা হচ্ছে ধ্রুবক নিয়ে আলোচনা। তাহলে ধ্রুবক আমরা দুইভাবে লিখতে পারি, একটা কনস্ট কিওয়ার্ড ইউজ করে, আরেকটা হলো ডিফাইন প্রি প্রসেসর ইউজ করে। আশা করি তোমাদের মনে থাকবে। এবং যখন তুমি ডিফাইন প্রি প্রসেসর ইউজ করে ধ্রুবকটা লিখবা, তখন তোমার ডেটা টাইপটা লিখতে হবে না, তারপর তোমার ইকুয়াল সাইনটা দিতে হবে না, সেমিকোলন চিহ্নটা ইউজ করতে হবে না, ঠিক আছে? ওকে, আশা করি ক্লিয়ার। এবার আসো কিওয়ার্ড সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি, এটা থেকেও এমসিকিউ আসবে। অবশ্যই আজকের ক্লাসে আমরা যেগুলো পড়তেছি, আমরা পড়লাম প্রোগ্রামের ভুল, তারপর পড়লাম চলক, ধ্রুবক, এখন আমরা পড়বো কিওয়ার্ড। এগুলো থেকে অবশ্যই তোমাদের এমসিকিউ আসতে পারে, হ্যাঁ। সো প্রত্যেকটা টপিক হচ্ছে তোমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো কিওয়ার্ড জিনিসটা আসলে কি, এটা সম্পর্কে আমরা একটু কথা বলার চেষ্টা করি। কিওয়ার্ড জিনিসটা কি? তো কিওয়ার্ড হচ্ছে মূলত, দেখো কিওয়ার্ড হলো প্রোগ্রামে ব্যবহৃত সংরক্ষিত বিশেষ শব্দ। কিওয়ার্ড জিনিসটা কি? কিওয়ার্ড হচ্ছে মূলত প্রোগ্রামে ব্যবহৃত সংরক্ষিত কিছু শব্দ। কিওয়ার্ড হলো প্রোগ্রামে ব্যবহৃত সংরক্ষিত বিশেষ শব্দ, হ্যাঁ। প্রত্যেকটি কিওয়ার্ডের একটি নির্দিষ্ট অর্থ আছে এবং প্রোগ্রামে একটি নির্দিষ্ট কার্য সম্পাদন করে। তার মানে আমরা যখন নিচের কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করব, এখানে তোমরা যে কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ, আমরা যখন এই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করব, এই কিওয়ার্ড কিন্তু প্রত্যেকটার একটা স্পেসিফিক মিনিং আছে এবং প্রত্যেকটা কিন্তু একটা স্পেসিফিক কাজ কিন্তু করে থাকে, ঠিক আছে? তাহলে কিওয়ার্ড হচ্ছে প্রোগ্রামে ব্যবহৃত সংরক্ষিত বিশেষ শব্দ। প্রত্যেকটি কিওয়ার্ডের একটি নির্দিষ্ট অর্থ আছে এবং এটা কি করে থাকে? এটা হচ্ছে মূলত প্রোগ্রামে একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করে থাকে। এবার খেয়াল করবা, কিওয়ার্ড, এই যে কিওয়ার্ড ব্যবহারের যে নিয়ম আছে সেটা একটু খেয়াল করো, হ্যাঁ। আমরা একটু আগে দেখলাম যে চলক লিখার নিয়ম ছিল, ঠিক একইভাবে
ওকে, খেয়াল করো, আমাকে বলছে কোনো সংখ্যার মধ্যে বড় সংখ্যা এবং ছোট সংখ্যা নির্ণয়ের সি প্রোগ্রামটা একটু বলেন। আমি তো আজকে প্রোগ্রামের ক্লাসটা করাচ্ছি না, এটা আমরা যখন ফিউচারে করব, সামনের ক্লাসগুলোতে করব, তখন এগুলো নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, এখন তোমরা থিওরি পার্টটা একটু দেখে ফেলো। ঠিক আছে, ওকে। সো খেয়াল করবা, তাহলে কিওয়ার্ড হলো প্রোগ্রামে ব্যবহৃত সংরক্ষিত বিশেষ শব্দ। প্রত্যেকটি কিওয়ার্ডের একটি নির্দিষ্ট অর্থ আছে এবং এটা কি করে, এটা হচ্ছে প্রোগ্রামে একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করে থাকে। তো কিওয়ার্ড লিখার নিয়ম আছে, নিয়মগুলো একটু খেয়াল করবা। যে কিওয়ার্ড যেগুলো আছে সেগুলোর নাম সবসময় একক শব্দ হবে, অর্থাৎ মাঝখানে কখনো স্পেস রাখা যাবে না, ফাঁকা স্থান রাখা যাবে না। যেমন ধরো এই যে অটো, ব্রেক, তারপর ডাবল, এগুলো হচ্ছে কিওয়ার্ড। সো এই কিওয়ার্ডগুলো তুমি যখন লিখবা তখন তুমি এভাবে লিখতে পারবা না, এরকম একটু লিখে আবার হচ্ছে এখানে কি করছো তুমি, ধরো একটু স্পেস রাখছো, এরকম স্পেস রাখা যাবে না, এটা হচ্ছে ভুল। তাহলে কিওয়ার্ডের নামগুলো সবসময় একক একক শব্দ হবে, কোনো আন্ডার স্কোরও দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? কোনো আন্ডার স্কোর। ধরো তুমি এভাবে লিখতে পারবা না, ধরো আমি এখানে একটা দিলাম ই নাম, হ্যাঁ, তো তুমি এভাবে লিখতে পারবা না, আন্ডার স্কোর দিয়ে চলকের মতো এভাবে লেখা যাবে না, এটা ভুল। সো কিওয়ার্ড সবসময় কী হবে, কিওয়ার্ড সবসময় একক শব্দ হবে, মাঝখানে কোনো স্পেস রাখা যাবে না কিওয়ার্ডের ক্ষেত্রে। ওকে, এরপর দেখো কিওয়ার্ড সমূহের প্রতিটি বর্ণ ছোট হাতের ব্যবহৃত হবে, কখনো বড় হাতের কিন্তু লেখা যাবে না। আমরা কিন্তু চলকের ক্ষেত্রে দেখলাম, চলকের নামের ক্ষেত্রে আমরা আমাদের যেই লেটারগুলো আছে সেই লেটারগুলো আমরা চাইলে ক্যাপিটালও লিখতে পারি, বড় হাতের লিখতে পারি, অথবা ছোট হাতের যে কোনোটাই আমরা লিখতে পারি, কোনো অসুবিধা হয় না। বাট কিওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা লেটার ছোট হাতের হবে। কিওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা লেটার ছোট হাতের হবে, কোনো ক্যাপিটাল লেটার ইউজ করা যাবে না। তাহলে কিওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা বর্ণ ছোট হাতের হবে, স্মল লেটার হবে, কোনো ক্যাপিটাল লেটার ইউজ করা যাবে না। তবে চলকের ক্ষেত্রে আমরা চাইলে ক্যাপিটাল অথবা স্মল যে কোনোটাই হচ্ছে আমরা ইউজ করতে পারি, কোনো অসুবিধা নাই। ওকে, এরপর দেখো কখনো দুটি কিওয়ার্ড একত্রে ব্যবহার করলে মাঝে হচ্ছে কি ইউজ করতে হবে, স্পেস ইউজ করতে হবে। যেমন আমরা যখন কন্ডিশনাল স্টেটমেন্টের কাজ করব তখন তোমরা দেখবা দুইটা কিওয়ার্ড একত্রে আমরা ইউজ করব, একটা হলো এলস আরেকটা হলো ইফ। তখন তোমার মাঝখানে কি করতে হবে, স্পেস দিতে হবে। এখানে এলস একটা কিওয়ার্ড আর ইফ একটা কিওয়ার্ড, দেখো এখানে তোমরা পাবা এই যে ইফ কিওয়ার্ডটা তোমরা দেখতে পাচ্ছ, আর একটা হলো এলস। হ্যাঁ, এলসটা কোথায়, এই যে এলস। হ্যাঁ, তো যখন তোমরা দুইটা কিওয়ার্ড একত্রে ইউজ করবা তখন মাঝখানে কি হবে, স্পেস হবে। এই যে এলস লিখলাম, এরপরে স্পেস দিয়ে আমরা ইফ লিখলাম। তুমি চাইলে হচ্ছে দুইটা, মানে তুমি চাইলে দুইটা হচ্ছে একত্রে লিখতে পারবা না, মানে পাশাপাশি একত্রে লেখা যাবে না, এলস ইফ এভাবে লেখা যাবে না, অবশ্যই কি দিবা, একটা স্পেস দিবা। সো প্রথম কিওয়ার্ড এলসটা বসছে, তারপর ইফ বসছে। তাহলে যখন দুইটা কিওয়ার্ড আমরা একত্রে ইউজ করব মাঝখানে অবশ্যই কী হবে, একটা স্পেস হবে। হ্যাঁ, সো আমরা যদি দুইটা কিওয়ার্ড একত্রে ইউজ করি, সেক্ষেত্রে অবশ্যই কী হবে, অবশ্যই মাঝে একটা স্পেস হবে, ফাঁকা তোমার রাখতে হবে। ঠিক আছে, সো নিচে কয়েকটি কিওয়ার্ড দেওয়া আছে, এগুলো থেকে তোমাদের প্রশ্ন আসবে, নিচের কোনটি কিওয়ার্ড, অথবা তোমাকে প্রশ্ন করতে পারে নিচের কোনটি চলক। ধরো তোমার চারটা অপশনের মধ্যে তিনটা চলক দেওয়া আছে আর একটা কিওয়ার্ড দেওয়া থাকতে পারে। সো কিওয়ার্ডগুলো একটু মাথায় রাখতে হবে, কী কী কিওয়ার্ড এখানে দেওয়া আছে, অটো, ব্রেক, কেস, ক্যারেক্টার, CHAR মানে ক্যারেক্টার, কন্টিনিউ, ডু, ডাবল, এলস, ইনাম, এক্সটার্ন, ফ্লোট, ফর, গো টু, ইফ, ইন্ট, লং, রেজিস্টার, রিটার্ন, সাইজ অফ, স্টেটিক, সাইন, সুইচ, ভয়েড, ওয়াইল। এখানে যে কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ এই কিওয়ার্ডগুলো একটু তোমাদের ভালো করে দেখে রাখতে হবে। এখানে যা কিওয়ার্ড আছে এই কিওয়ার্ডগুলো একটু দেখে রাখতে হবে, কারণ প্রশ্নটা এমন হবে নিচের কোনটি কিওয়ার্ড, অর্থাৎ নিচে চারটা অপশনের মধ্যে তিনটা চলক দেওয়া থাকবে আরেকটা কিওয়ার্ড দেওয়া থাকবে, অথবা এটা বলতে পারে যে নিচের কোনটি চলক, তাহলে নিচের চারটা অপশনের মধ্যে তিনটা কিওয়ার্ড দেওয়া থাকবে আরেকটা চলক দেওয়া থাকবে। চলক এবং কিওয়ার্ডের বেসিক যে পার্থক্য সেটা হচ্ছে চলকের নাম তুমি ক্যাপিটাল লেটার, স্মল লেটার লিখতে পারো, নো প্রবলেম, যে কোনোটাই লেখা যাবে, তবে কিওয়ার্ড সবসময় স্মল লেটার হবে। এবং কিওয়ার্ডের বিষয়গুলো একটু দেখো, কিওয়ার্ড কিন্তু সবসময় একক শব্দ হবে,
একটা গোটা শব্দ হবে, মাঝখানে কোনো স্পেস রাখা যাবে না, এবং কিওয়ার্ড সবসময় স্মল লেটার হবে, কখনো ক্যাপিটাল লেটার হবে না। আর দুইটা কিওয়ার্ড যদি একসাথে ইউজ করো, মাঝখানে অবশ্যই কী হবে, স্পেস হবে। যেমন আমরা লিখবো এলস ইফ, সামনে দেখবো এগুলোর ইউজ এলস ইফ, এলস একটা কিওয়ার্ড, ইফ একটা কিওয়ার্ড, ঠিক আছে। সো আমরা আজকে কি পড়লাম, আমরা আজকে কথা বললাম হচ্ছে মূলত প্রোগ্রামের ভুল নিয়ে, তারপর আমরা কথা বললাম চলক নিয়ে, তারপর কথা বললাম ধ্রুবক নিয়ে, এবং আমরা কথা বললাম কিওয়ার্ড নিয়ে। সো আমাদের আরেকটা টপিক বাকি আছে যেটা আমরা পরবর্তী ক্লাসে করব। এই টপিকটা মোটামুটি হালকা মানে ডিটেল পড়াইতে হবে, এবং হচ্ছে এটা বড় আছে, ঠিক আছে। এই টপিকটা আমরা পরের ক্লাসে পড়ব। তো এটা হচ্ছে মূলত আমাদের সর্বশেষ যে টপিকটা, সেটা হচ্ছে সি প্রোগ্রামের অপারেটর। এটা গুরুত্বপূর্ণ টপিক। আমরা আজকে যা পড়লাম এই টপিকগুলো ভালো করে পারলেই তুমি কিন্তু এমসিকিউ বুঝবা, এবং প্রোগ্রাম করার ক্ষেত্রে যখন আমি কিছু কিছু কথা বলবো, এটা হচ্ছে মূলত কিওয়ার্ড, অথবা আমরা যখন এই যে চলকগুলো লিখবো, চলক ডিক্লেয়ারের ক্ষেত্রে কী ধরনের চলক আমরা লিখবো, হ্যাঁ, বা কী চলক আমাদের লিখা যাবে, আমার চলক আমি যেটা লিখলাম সেটা হচ্ছে আসলে ঠিক আছে কিনা নাকি ভুল, এই বিষয়গুলো তোমরা বুঝতে পারবা, এবং অবশ্যই এগুলো থেকে এমসিকিউ আসবে, ঠিক আছে। সো আজকে এই পর্যন্ত থাকুক, পরে হচ্ছে আমরা আমাদের লেকচার 4-এ সি প্রোগ্রামের অপারেটর এই টপিকটা নিয়ে আলোচনা করব।